আগের দিন আমরা যেটুকু পড়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে উৎসব বাসিনীর কাছে একটু চাল চেয়েছিল, কিন্তু বাসিনী চাল দিতে পারেনি। সে ঠোঙায় করে একটু ছাতু উৎসবকে এনে দিয়েছিল এবং উৎসবকে বলেছিল যেন সে অতি সত্বর সেই ছাতু খেয়ে জল, রাস্তার কল থেকে জল খেয়ে যে বাকি কাজটুকু রয়েছে সেটুকু সেরে ফেলে। কারণ দেরি করলেই আবার বড় পিসিমা তর্জন গর্জন শুরু করবেন, কটু কথা বা কটু বাক্য বর্ষণ করবেন। কারণ এটা পিশাচের বাড়ি, অতি জঘন্য লোভী যারা, তাদের মনোবৃত্তি অত্যন্ত নীচ, তাদেরকেই পিশাচ বলা হয়। এই বাড়ির লোকেদের হৃদয়বৃত্তি বলে কিছু নেই, মন বলে কিছু নেই। এরা মানুষকে মানুষ বলে মনে করে না। গরিবের গতর এরা সস্তা দেখে। গরিব মানুষের শরীর এদের কাছে অত্যন্ত ঠুনকো, সস্তা। আসলে নিজেদের স্বার্থ, লোভ, লালসা চরিতার্থ করাই এদের একমাত্র উদ্দেশ্য। সাধারণ নিম্নবিত্ত অসহায় মানুষ, তাদের প্রতি এদের বিন্দুমাত্র সহানুভূতি বা করুণা নেই। উৎসব জিজ্ঞাসা করে বাসিনীকে যে এই যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞটা কার জন্য, কে মারা যাচ্ছে? তখন বাসিনী জানায়, তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে নে। ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি, কর্তা মোলে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তেকেলে বুড়ো মরছে, তার জন্যই হোম। বাসিনী জানায় যে বাড়ির কর্তা মানে বড় কর্তা তিনি মারা যাচ্ছেন। আসলে মরারই তো কথা, বয়স তো কম হয়নি। তাকে বাঁচানোর জন্য যে যজ্ঞ চলছে, যজ্ঞের যে আয়োজন, সে আয়োজন করে দিচ্ছে যে একটা স্থূলকায় চেহারা যে চাকরানিটি বা ঝি, সেটি বুড়োকর্তার অত্যন্ত প্রিয়, নিজস্ব, এবং বুড়োকর্তার সুনজরে থাকার জন্যই বাসিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই হোমের যোগান দেয়া বুড়োকর্তার খাস ঝি। তাই বাসিনী তার প্রতি অসন্তুষ্ট। তাই বলছে, কর্তা মরলে যদি ওকে আমি 7 লাথি না মেরেছি তো আমার নাম বাসিনী নয়। তেকেলে বুড়ো মরছে, তেকেলে বুড়ো মানে যার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, অর্থাৎ শৈশব, কৈশোর, পৌরত্ব অতিক্রম করে যে এখন বার্ধক্যে উপনীত হয়েছে, 82 বছর বয়স যার, সে তো মরবেই। এরকম একটা বয়স্ক লোক মারা যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য আবার হোম। এটা নিয়েই বাসিনীও একটু ব্যঙ্গ করে। ছাতু নিয়ে উৎসব বেরিয়ে যায় আর ভাবতে থাকে, এত তরকারি, এত চাল, এত মাছ, সত্যি একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে, বাদার চাল থেকেই এদের এত বাড়বাড়ন্ত, এত রকমের চাল এবং এত তরকারি যে রান্না হচ্ছে, বাদার চালের বা বাদার চাল থেকে বিক্রি অর্থের দৌলতেই এদের এত আয়োজন। কিন্তু সেটা কোন বাদা? উৎসবের বাড়ির সামনেও তো একটা বাদা রয়েছে, কিন্তু সেখানে তো এত চাল উৎপন্ন হয় না। সেখানে শুধুমাত্র গুগলি, গেঁড়ি, কচুর শাক, শুষ্নো শাক। গুগলি শামুকের মতন দেখতে, অত্যন্ত ছোট একটি প্রাণী, যার খোলকের ভেতরের মাংসল অংশটা খাওয়া হয়। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে রান্না করে খেলে তা অত্যন্ত সুস্বাদু এবং চোখের পক্ষে অত্যন্ত উপকারী। গ্রাম বাংলার খাল, বিল, পুকুরে এই গুগলি পাওয়া যায়। আর গুগলির থেকেও ছোট আকারের প্রাণীকে বলে গেঁড়ি। তো উৎসবের বাদায় এই গুগলি, গেঁড়ি, কচুর শাক, শুষ্নো শাক ছাড়া আর তো কিছু হয় না। তাহলে সে কোন বাদা রয়েছে যেখানে এত
বিভিন্ন রকমের চাল উৎপন্ন হয়। এসব ভাবতে ভাবতেই উৎসব ছাতুটুকু খেয়ে নেয়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে পেট নাকি ফুলে ফেঁপে ওঠে। তো উৎসব মনে মনে ভাবে, যদি পেটটা ফুলে ফেঁপে উঠেই যায় তাহলে সে পরে ভাত খাবে কী করে? কিন্তু আগে তো পেটের গহ্বর ভরুক, মানে পেটের গর্তটা আগে ভর্তি হোক, খিদেটা তো মিটুক। কিন্তু সাগরে শিশির পড়ে। সাগরে শিশির পড়লে সাগরের জলের বাড়া কমা যেমন বোঝা যায় না, তেমনি উৎসব এতটাই ক্ষুধার্ত যে ওইটুকু ছাতু পেটে পড়াতেও তার খিদে সামান্যতম নিবৃত্তি হয় না, পেটের গহ্বর ভর্তি হয় না। সাগরে শিশির পড়ার মতনই সেই সামান্য খাবার যেন মিলিয়ে যায় তার শরীরে। সে টের পায় না কিছু, তার খিদে মিটল কি মিটল না। আবার ফিরে আসে কাজ করার জন্য। পিসিমা জিজ্ঞাসা করে, কোথায় গেছিলে? উৎসব জানায়, একটু বাইরে গিয়েছিলাম মা। আসলে কাঠ কাটলে হোম হবে, আর হোম হলেই তো ভাত খেতে পারবে। তাই উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? বাসিনীকে জিজ্ঞাসা করে, কারণ রান্নাবান্না সব হয়ে গেছে, সে রান্না তো তুলতে হবে। বাসিনী বলে, হ্যাঁ মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? রান্নাবান্না সব হলো কিনা জিজ্ঞাসা করছে। বড় বউ উত্তর পায়, হ্যাঁ মাছের ঘরে সব রান্না হয়ে গেছে, মানে মাছের সমস্ত পদ রান্না হয়ে গেছে। এই যে রান্নাবান্না সব হয়ে গেছে, তাহলে এবার হোম শুরু হয়ে যাবে, আর হোম হলেই তো উৎসব ভাত খেতে পারবে। তাই এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। যখন সে শহরে এসেছিল, গায়ের প্রতিবেশীরা, আত্মীয়রা তাকে বলেছিল যে কলকাতায় যখন সে যাচ্ছে যেন কালীঘাটে তার স্ত্রী পুত্র কন্যার শ্রাদ্ধটা সে সেরে দেয়, কারণ ওরা অপঘাতে মৃত্যু হয়েছে। আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুকে অপঘাতে মৃত্যু বলে। 3 দিনের দিন তার শ্রাদ্ধ করতে হয়। কিন্তু মহানাম সৎপতি যে শ্রাদ্ধ করবে সে তো এসে পৌঁছতে পারেননি। তাই উৎসব কালীঘাটেই ওর স্ত্রী পুত্র কন্যার শ্রাদ্ধ সারবে। যখন উৎসব গ্রামে সম্বিত ফেরার পর, মানে জ্ঞান ফেরার পর ভাত ভাত করে পাগল হয়ে উঠেছিল এবং শহরে আসার জন্য উতলা হচ্ছিল, তখন সতীশবাবু বলছিলেন, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, মানে উৎসবের মাথা খারাপ হয়ে গেছে। তার বক্তব্য যে স্ত্রী পুত্র মারা গেলে মানুষ তো পাগল হয়ে যায় তাদের শোকে, আর উৎসব তার পরিবর্তে ভাত ভাত করে চিৎকার করছে। উৎসব বলে, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু তো বুঝতে পারবেন না এই গরিব মানুষগুলোর পেটের জ্বালা, খিদের যন্ত্রণা, এসব বোঝার মতন মানসিকতা সতীশবাবুর মতন জমিদার বা মহাজন শ্রেণীর মানুষের নেই। তারা হৃদয়হীন, তারা নিষ্ঠুর, নিজের স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝেন না। ছলে বলে কৌশলে কৃষকদের বঞ্চিত করে নিজের অর্থ ভাণ্ডারকে পরিপুষ্ট করাই তার একমাত্র কাজ। তাই বলছে, তুমি কি বুঝবে? তুমি তো আর নদীর পাড়ে থাকো না, আর মাটির ঘরেও থাকো না। পাকা বাড়িতে তোমার বাস, ঝড় জলে সেই পাকা বাড়ির কিছু হয় না। সতীশবাবুর ধান চাল সবই তার পাকা ঘরেই গুদামে বন্দি হয়ে রয়েছে। ফলে সেই তালাবন্দি গুদাম থেকে চোর ডাকাতেও তা চুরি করতে পারবে না। দেশজোড়া দুর্যোগ, যেখানে বেশিরভাগ মানুষ খেতে পাচ্ছে না, সবার ঘর বাড়ি পড়ে গেছে, সে দুর্যোগেও সতীশবাবুর ঘরে কিন্তু ঠিক রান্না হচ্ছে। সতীশবাবু তো পারতেন ইচ্ছে করলে তারই জমিতে চাষ করা উৎসবের মতন মানুষগুলোকে দুটো ভাত খেতে দিতে, কিন্তু তিনি তা দিলেন না। সতীশবাবু জানাচ্ছেন যে তোকে একলা দিলে চলবে? আত্মপক্ষ সমর্থন করে তিনি জানাচ্ছেন যে উৎসবকে একলা দিলে তো চলবে না, উৎসবকে দিলেই তো পঙ্গপালের মতন ঝাঁকে ঝাঁকে গরিব মানুষ তার দুয়ারে ভিড় করবে। আসলে এটা ভগবানের মার, ভগবানের মার থেকে তো তিনি কাউকে বাঁচাতে পারেন না।
সে সতীশবাবু ভাত দিলেন না, দেশেও ভাত নেই। পোকায় ধান নষ্ট হওয়ার পর থেকেই উৎসব তো আধ পেটা, কোনোদিন সিকি পেটা খেয়ে দিন কাটিয়েছে। আর স্ত্রী পুত্র মারা যাওয়ার পর তো অনেক দিন উৎসব ভাতের স্বাদ গ্রহণই করতে পারেনি। তাই ভাত নেই বলে আসলে এই ভাত এই সমস্ত মানুষগুলোর জীবনে এতটাই মূল্যবান যে ভাতের অভাবে উৎসব প্রেত হয়ে গেছে। তার মনুষ্যত্ব লোপ পেয়েছে। ভাত খেলে সে হয়তো আবার মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কান্নাকাটি করবে, শোক করবে সে। আসলে তো পাগল হয়ে কয়েকদিন বউ ছেলে মেয়েকে ডাকছিল ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে এই ভেবে। আর তখনই তো উৎসব প্রেত হয়ে গেছে। যদিও মানুষ থাকতো তাহলে ঠিকই বুঝতো যে জলের টানে তার স্ত্রী পুত্র কন্যা ভেসে গেছে, তারা আর ফিরে আসবে না। কত গরু মোষকে ভাসিয়ে নিয়ে গেল এই তীব্র জলের স্রোত। আর তার স্ত্রী অর্থাৎ চন্দ্রনীর মা তো কোন ছাড়, তিনি তো ভেসে যাবেনই। এই ভাবতে ভাবতে উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটে সে। শর্ট প্রশ্ন আসতে পারে। 2.5 মণ মানে 40, 80 আর 20, 40 কেজিতে 1 মণ, মানে 100 কেজি কাঠ। ভাত খাবে এই আশাতেই সে 100 কেজি কাঠ কেটে ফেলে। নাহলে তার দেহে এমন ক্ষমতা ছিল না যে 100 কেজি কাঠ সে কাটতে পারবে। প্রত্যেকটা কাঠ 20 কেজি করে আলাদা আলাদা করে উঠোনে রেখে আসে। কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে বাইরে ফেলে দিয়ে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, মা বাইরে গিয়ে বসবো একটু? কিন্তু বড় পিসিমা তখন ব্যস্ত, তার সময় নেই উত্তর দেওয়ার। কারণ তান্ত্রিক হঠাৎই যজ্ঞ শুরু করে দিয়েছেন। ওং হিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু ইত্যাদি মন্ত্র বলে রোগকে দাঁড় করাচ্ছেন, বার করে দেবেন শরীর থেকে। কালো বেড়ালের লোম দিয়ে তিনি রোগকে বেঁধেও ফেলেছেন। ঠিক এই সময়ই উপর থেকে নার্স নেমে এসে বলল যে ডাক্তারকে কল দিন। অর্থাৎ বুড়ো কর্তার অবস্থা আরও অবনতি হয়েছে। বড় মেজো ছোট সবে ঘুম থেকে উঠে যজ্ঞে এসে বসেছিল। তারা শুকনো মুখে ঘর থেকে বেরিয়ে যায়। আর বাসিনী ভাবে বোধহয় যেভাবে বুড়ো কর্তা খিচুনি দিয়ে নড়ে চড়ে উঠছে, তাতে হয়তো এই তান্ত্রিকের মন্ত্র বলার জন্যই তার শরীর থেকে রোগটা বেরোনোর চেষ্টা করছে। তাই সে বলল, মন্ত্র বললে বটে, যেমন হাঁকুর পারলে, মানে যেই মন্ত্র উচ্চারণ করলে অমনি কর্তার টাল নিলে, মানে নড়ে উঠলেন। কর্তার দেহ থেকে ব্যাধিটা মানে রোগটা বোধহয় নড়াচড়া করতে করতে বাইরে বেরিয়ে এসছে। তা তুমি চান করবে তো করে নাও কেন? উৎসবকে বলল স্নান করলে উৎসব স্নান করে নিতে পারে। কিন্তু উৎসব জানালো সে এখন স্নান করবে না। আর স্নান করলেই, মাথায় জল পড়লেই পেটের খিদে আরও বেশি চাগার দিয়ে উঠবে। তাই সে স্নান না করে বাইরে এসে শিব মন্দিরের চাতাল, মানে শিব মন্দিরের সঙ্গেই যে একটা উঠোন বা বারান্দা মতো করে দেওয়া আছে, সেখানে সে বসলো। কি বিশাল মন্দির, কি বিশাল চাতাল, সবই নাকি বাদার দৌলতে। কোথায় সে বাদা? আসলে উৎসব তো ভাত খায়নি। ভাত খেলে দেহে শক্তি হবে, তারপর সে সেই বাদাটা ঠিক খুঁজে বের করবে, যে বাদায় এত চালের প্রাচুর্য। শুধু সে একাই সেই চাল ভোগ করবে না, তার মতন শত সহস্র দরিদ্র উৎসবকে সে সেই বাদার খোঁজ দেবে, যাতে সবাই দুমুঠো পেট ভরে খেতে পায়। বাকিটা পরের অডিওতে শুনবি। মন্দিরের চাতালে 3টে ছেলে তাস খেলছিল। তারা আলোচনা করছে ওই বুড়োকে বাঁচিয়ে তুলতে যে হোমযজ্ঞ হচ্ছে তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন বলছে, ফালতু এসব হোমযজ্ঞ, কারণ বেঁচে থেকে কদিন জীবন পাবে? 100 কি তারও বেশি? এসব ফালতু যজ্ঞের কোনো প্রয়োজন নেই। উৎসব এসব শুনতে শুনতে চোখ বন্ধ করে ফেলে। মনে মনে ভাবে, এত বড় যজ্ঞের পরেও বুড়ো কর্তা বাঁচবে না? কি কাণ্ড! মাতলা নদী যদি সেই রাত্রে পাগল হয়ে মাতালের মতন ঝাপটে না পড়ে উঠে আসতো, তাহলে উৎসবের বউ, তার ছোট ছেলে
তার মেয়ে অনেক দিন বাঁচত। এসব ভাবতে ভাবতেই উৎসবের চোখের কোণে জল গড়ায়। আসলে ভাত খাবে তো, সে ভাত খাওয়ার আশাতেই বোধহয় প্রেত উৎসব মানুষ হয়ে গেছে, আর সেই জন্যই বউ ছেলেমেয়ের শোকে তার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে। আসলে ভাতই সব, অন্নই লক্ষ্মী, তা ঠাকুমা বলতো। রন্ন হলো মা লক্ষ্মী, অর্থাৎ অন্ন হলো মা লক্ষ্মী, তা ঠাকুমা প্রায়ই কথা বলতো। উৎসবের চোখে জল দেখে ওই ছেলেগুলো জিজ্ঞাসা করে সে কাঁদছে কেন। উৎসব জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তর দেয়, হ্যাঁ, সে আবাদ থেকে এসছে। আবাদ মানে ওই জলাজমি অঞ্চল যেখানে, সেখান থেকে সে এসছে। আসলে ঝড় জলে তার সব নষ্ট হয়ে গেছে তো ঘরের মানুষ। এই দুঃখের কথা যেই সে ব্যক্ত করতে শুরু করে, তাস পেটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে যায়। কারণ এই দুঃখের কাহিনী শুনে তারা এই জন্যই অস্বস্তিতে পড়ে, যদি উৎসব কোনো সাহায্য চেয়ে বসে সেজন্যই তারা, মানে বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে আর বলতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সত্যিই ঘুমিয়ে পড়ে, ক্লান্ত শরীর, অনেকক্ষণ ঘুমিয়ে থাকে সে। কার পায়ের ধাক্কায় তার ঘুম ভাঙে। এ সন্ধেবেলা গো, সন্ধে হয়ে গেছে, তাকে ঠেলছে কোন লোকটা। ওঠো ওঠো, কে তুমি? বাবু আমি। ও, তুমি চুরির মতলবে পড়ে আছো? না বাবু, আমি বাড়িতে কাজ করছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে ঘাবড়ে যায়। রাস্তায় অনেকগুলো গাড়ি, লোকের ছোট ছোট জটলা, সবে আলোচনা করছে বুড়ো কর্তার মৃত্যু নিয়ে। কী হয়েছে বাবু? কিন্তু তার মতন এই হতদরিদ্র উস্কো খুস্কো চেহারার একজন লোকের কথার উত্তর দেওয়ার প্রয়োজন কেউ বোধ করে না। উৎসব ঢুকে পড়ে বাড়িতে। ঢুকতেই বড় পিসিমার বিলাপ শুনতে পায়। বড় পিসিমা বিলাপ করতে থাকেন এই বলে যে তার ছোটো বেয়াই কি ডাকাত সন্ন্যাসী নিয়ে এলো, যে সে যজ্ঞ করলো আর তার দাদা মৃত্যু আসন্ন হলো। তার দাদা যে 82 বছর বয়সে মারা যাবে সেটা কে জানতো, কারণ তার দাদার নাকি 98 বছর বাঁচার কথা ছিল। এই বলেই বিলাপ করতে থাকে বড় পিসিমা। বাসিনীকে খুঁজতে থাকে উৎসব, দেখতে পায় না। দেখে খুব কর্মব্যস্ততা, সবাই কর্মব্যস্ত। কে যেন বলে যে কীর্তনের দল না এলে বেরোনো যাবে না। বড় পিসিমা বলে, কীর্তন কী বলছিস বড় খোকা, তোর বোনরা দিদিরা আগে আসুক। বড় পিসিমায় তদারকি করছে সব। প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি বাড়িঘর মেরামত করা, রান্নাবান্না তদারকি করা, সমস্ত কিছুই কিন্তু বড় পিসিমার নিয়ন্ত্রণে। তিনি বাড়ির সর্বময় কর্ত্রী। দাদা মারা যাওয়ার পরেও তিনি সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন। তাই বলছে, চন্দন বাটছো কেউ? মানে চন্দন বাটা হচ্ছে কি না, খাটের টাকা কেউ নিয়েছে কি না, বাগবাজারে ফোন করা হয়েছে কি না, বা ফর্দের মধ্যে যে লিখে দিয়েছেন বামুন ঠাকুর কী কী লাগবে, খই, ফুল, মৃতদেহ ঢাকার কাপড়, ধুতি, এসব আনা হয়েছে কি না, তার তদারকি করছেন তিনি। একদিকে বিলাপ করছেন, অন্যদিকে আবার তদারকিও করছেন। উৎসব পাঁচিলের গায়ে একদম লেপ্টে দাঁড়িয়ে থাকে। এইভাবে সময় অতিবাহিত হতে থাকে। কত কী হতে থাকে, উৎসব তার মাথায় কিছুই ঢোকে না। দেখতে দেখতে বিরাট খাট চলে আসে। রাতে রাতেই বের করতে হবে বড় কর্তাকে, না হলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। এরপর বাড়ির মেয়েরা কান্নাকাটি করতে থাকে। কিন্তু এত বড় হোমযজ্ঞ করেও যে বুড়ো কর্তাকে বাঁচানো গেল না, তান্ত্রিক কিন্তু এর জন্য বিন্দুমাত্র কুণ্ঠিত বা লজ্জিত নন। তিনি ঠিক লাইন করে ফেলেছেন, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের লাইনটা তিনি ঠিক করে ফেলেছেন। তিনি এই অজুহাত খাড়া করিয়েছেন যে হোমের মাঝখানে ছেলেরা যে উঠে গেল, এত বড় একটা যজ্ঞে যদি বিঘ্ন ঘটে তাহলে আর কিছু করার থাকে না। এবং বড় পিসিমা এটাই বিশ্বাস করে সে কথাই তিনি ব্যক্ত করতে থাকেন। আর এসব কাজে বিঘ্ন পড়লে যে রক্ষে নেই, এবার এই আলোচনাতেই বাড়ি যেন সরগরম হয়ে ওঠে। শোকের আর কোনো ব্যাপার থাকে না। বাড়ির উনুন জ্বলবে না, কারণ বাড়িতে অশৌচ। রাস্তার দোকান থেকে চা আসছে বাড়ির অতিথিদের জন্য। অবশেষে রাত 1টার পর একটা বোম্বাই খাট, মানে বিশাল খাটে বুড়ো কর্তা শুয়ে, পেশাদার সব বাহক যারা সব বহন করে টাকার বিনিময়ে, তারা দ্রুত হাঁটতে থাকে এবং বুড়ো কর্তা তাদের সঙ্গে যেন
খাটে চেপে নাচতে নাচতে শ্মশানের দিকে চলে যান। কীর্তনের দলও দৌড়ন পেছন পেছন। বড় পিসিমা এবার বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দেখে যা, কারণ সব খাবার তো অসুচি হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না, তাই সব ফেলে দিতে হবে, দিয়ে ঘরদর পরিষ্কার করতে হবে। বউদেরকে আদেশ দেন, বউরা যাও না, তোমরা একটু হাত লাগাও, দাঁড়িয়ে রইলে কেন? উৎসবের মাথার মধ্যে এতক্ষণ একটা মেঘ চলছিল, অর্থাৎ সে কিছু বুঝে উঠতে পারছিল না। মেঘ যেমন আকাশকে অন্ধকারে ঢেকে দেয়, ঠিক তেমনিভাবেই উৎসবের সমস্ত চিন্তা বুদ্ধিগুলোকে ঘুলিয়ে দিয়েছিল একটা অদৃশ্য চিন্তার মেঘ। তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দেবে। বাসিনী উৎসবকে বলে, ধরো দেখি দাদা, একটা হাঁড়ি ধরতে বলে। এই যে ধরি। উৎসবের মাথার মধ্যে এখন বুদ্ধি স্থির, সে বুঝে নিয়েছে, মতি স্থির করে নিয়েছে কি করবে সে। বলছে, আমাকে দে ভারীটা, দিয়ে মোটা চালের, যেটা ওই চাকর বাকরদের জন্য রান্না হয়েছিল, মোটা সাপটা চাল, সেই চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, হ্যাঁ দূরে ফেলে দিয়ে আসি নিয়ে গিয়ে। বামুন ঠাকুর বলে, হ্যাঁ হ্যাঁ দূরেই ফেলে দিয়ে আসো, নইলে কাকে ছেটাবে, ঠোকর মারবে, কুকুর ভাতগুলোকে ছেটাবে, নোংরা হবে রাস্তা। এটা বলেই হাঁড়িটা নিয়ে বেরিয়ে এসে উৎসব হন হন করে হাঁটতে থাকে। খানিকটা হেঁটেই সে কিছুটা দৌড়ানোর মতন যেই পদক্ষেপ নেয়, ঠিক সেই সময় বাসিনী ছুটে আসে তার কাছে। আসলে এই উৎসবের হাতে এখন বাদার ভাত, এই ভাত সে পথে ঢেলে দেবে? এত কষ্টের ভাত, যার জন্য সে এত কষ্ট করলো, সেগুলো কাক কুকুরকে খাওয়াবে? কোনোভাবে তা হতে পারে না। এই ভাত সে নিজেই খাবে। বাসিনী ছুটে এসে বাসিনী ভয় পেয়ে গেছে, এই ভাত কি উৎসব খেয়ে নেবে নাকি? অসুচ বাড়ির ভাত তো খেতে নেই। উৎসব বলছে, খেতে নেই? তুমি কি ব্রাহ্মণ হয়েছো নাকি? এত নিয়মকানুন তুমি আমাকে শেখাতে এসছো? বাসিনী বলে, ও দাদা বাগ্যতা করি, মানে তোমার পায়ে ধরি, তুমি এটা খেও না। কিন্তু উৎসব কাউকে এই ভাত দেবে না। সে ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। সুন্দরবনে জলা জমিতে যে কুমির জাতীয় হিংস্র প্রাণী থাকে তাকে আমট বলে। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করেছে। পারলে বাসিনীকেও সে আস্ত গিলে ফেলবে। বাসিনী ভয় পেয়ে যায়, থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে চলে যায় স্টেশনে। খাবলা খাবলা ভাত খেতে থাকে সে স্টেশনে বসে। ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায়। আসলে ভাত এদের কাছে স্বর্গসুখের সমান। তার স্ত্রী তাকে যে সুখ দিতে পারেনি, সেই সুখ এখন পেয়েছে সে এই খাবলা খাবলা ভাত খেয়ে। খেতে খেতে তার যে কী হয় সে বুঝতেই পারে না। মুখ ডুবিয়ে খেতে থাকে ভাতের হাঁড়িতে। ভাত, শুধু ভাত, বাদার ভাত। এই ভাত খেলে তবেই তো সে আসল বাদার খোঁজ পাবে, সে মানুষ হবে, খোঁজ পাবে সেই বাদা যেখানে এত চাল উৎপন্ন হয়। হ্যাঁ, আরেকটা বাদা তো আছেই, সে বাদার নির্ঘাত সে খোঁজ পাবে। তাই আরও ভাত সে খেয়ে নেয় আর বলতে থাকে তার মনের মধ্যে, তার স্ত্রী পুত্র কন্যা যারা রয়েছে এখনও, তারাও যেন তার মধ্যে বসেই সে ভাতটা খায়, তারাও যেন তৃপ্তি পায়। জল খায়, আবার ভাত খেয়ে থাকে সে। তার মনে পড়ে যায় ভোরবেলা ট্রেন আসবে, সে চলে যাবে ক্যানিং, সেখানে তার বাড়ি। আসলে তার মনে পড়ে গেছে পেটে ভাত পড়াতেই যে কিভাবে তার বাড়িতে আবার যেতে হবে। কিন্তু এত ভাত খেয়েছিল সে, সকালে তার ঘুম ভাঙল না। হাঁড়ি জাপটে হাঁড়ির কানায় মাথা ঠেকিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। তাই সকালে তার ঘুম ভাঙেনি বলেই বড় বাড়ির লোকজন পুলিশ নিয়ে ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে তাকে ঠিক ধরে ফেলে স্টেশনে এসে। আর পেতলের ডেকচি চুরি করার অপরাধে লোকজন উৎসবকে ধরে ফেলে মারতে মারতে থানায় নিয়ে যায়। এত ভাতের ভার পেটে তার জমেছিল যে ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে থানায় নিয়ে যাওয়া হয়। আসল যে বাদাটা, যেখানে এত চাল হয়, উৎসব খুঁজে বার করবে ভেবেছিল, তার খোঁজ করা হয় না। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। বড় বাড়ির একতলার ঘরে ডোলে ডোলে চাল সাজানো। বড় পিসিমা লুকিয়ে লুকিয়ে তা বিক্রিও করে দেন। প্রচুর চাল তাদের ফেলা ছড়া যায়, অপচয় হয়। যে চাল
উৎসবের মতন দরিদ্র মানুষগুলোর পেটের ক্ষুধা মেটাতে পারত, যে উদ্বৃত্ত চাল হাজার হাজার ভূমিহীন কৃষক অসহায় মানুষদের ক্ষুধার জ্বালা দূর করতে পারত, সেই চাল বড় বাড়িতে অচল হয়েই রয়ে গেল। আসলে এই বড় বাড়ির মানুষগুলো এতই হৃদয়হীন, এতই অমানবিক যে সাধারণ অসহায় দরিদ্র মানুষদের দুমুঠো চাল দিয়ে সাহায্য করার, তাদের বিপর্যয়ে পাশে দাঁড়ানোর সামান্যতম সহানুভূতি দেখানোর প্রয়োজন তারা মনে করেন না। অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে পারত যে চাল, সেই প্রাণ বাঁচানোর পরিবর্তে সে চাল বড় বাড়ির গুদামে বা বড় বাড়ির ঘরে রয়ে গেল অচল হয়ে, তার কোনো সার্থকতাই রইল না। আর এভাবেই গল্পকার গল্পটি শেষ করেছেন এক হৃদয় বিদারক নির্মম করুণ দৃশ্যের মধ্য দিয়ে। যেহেতু গল্পের নাম ভাত এবং ভাতকে কেন্দ্র করেই আগাগোড়া গল্পটি বিবর্তিত হয়েছে, তাই এর নামকরণের সার্থকতাটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আমি পরবর্তী অডিওতে এর নামকরণের সার্থকতা আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। তারপর তোদের যা যা সমস্যা আছে সেগুলো বলবি, আমি সেগুলো একে একে আলোচনা করব। যে প্রশ্নগুলো ভাত গল্প থেকে তৈরি করতে হবে, লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, যে কোনো লাইন তুলে আসতে পারে। তার মধ্যেও যেগুলো একটু ভালো করে করতে হবে আমি সেগুলো প্রশ্নগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। এখানে কার কাজ? বড় বাড়ির বড় ও মেজ বউয়ের কাজগুলি কী কী আলোচনা করো। 2 নম্বর, ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ যজ্ঞ হোম হচ্ছে। যজ্ঞ হোম হচ্ছে কেন? যজ্ঞ হোমের বিবরণ দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ হয়। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি তোমার মনে হয়? আলোচনা করো। পরের প্রশ্ন, গরিবের গতর এরা সস্তা দেখে। বক্তাকে এই ধরনের মন্তব্য করার কারণ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু কে? সতীশবাবুর সম্পর্কে একথা বলা হয়েছে কেন? দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, সে বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায়। এখানে বাধা বলতে কি বোঝানো হয়েছে? তা বড় বাড়িতে অচল হয়ে থেকে যাওয়ার কারণ কি? তারপরে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? ভাত গল্পে বড় পিসিমার চরিত্র কি পরিচয় পাওয়া যায়? এখানে পয়েন্ট দিবি সংসারের প্রতি দায়বদ্ধতা, কর্তৃত্বপরায়ণতা, চৌর্যবৃত্তি, সতর্ক দৃষ্টির অধিকারিণী, দায়িত্ববান, এরকম কিছু পয়েন্ট যোগ করতে হবে। আর ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। এবার যে প্রশ্নটা বুঝতে পারবি না আমাকে বল, আমি সেটার উত্তর আলোচনা করে দিচ্ছি। ভাত গল্পের নামকরণের সার্থকতা। গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব সুন্দরবনের বাদা অঞ্চলের এক ক্ষেতমজুর। সতীশ মিস্ত্রির জমিতে কাজ করে তার দিন গুজরান হয়, কিন্তু সর্বনাশা মড়কে কার্তিক মাসেই ধানের সবুজ রং ফিকে হয়ে যায়, পড়ে থাকে শুকনো খড়। লক্ষ্মীর অকাল বিসর্জন দেখে উৎসবের চোখের জল আর বাঁধ মানে না। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নেমে আসে
এরপর মাতলার প্রবল জলোচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাসে ভেসে যায় তার স্ত্রী, পুত্র, কন্যা, তার বাড়িঘর সব কিছু। শোক আর খিদের জ্বালায় পুড়তে পুড়তে দুটো ভাতের আশায় উৎসব চলে আসে কলকাতার শহরে এক বড় বাড়িতে। সেখানে এসে ভাতের বিনিময়ে কাঠ কাটার কাজ পায় সে বাড়ির বুড়ো কর্তা মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী। তাকে বাঁচানোর জন্য হোমযজ্ঞ হবে, তাই 5 রকমের কাঠ কাটতে হবে উৎসবকে, তবেই সে ভাত খেতে পারবে। 5 রকমের চালের ভাত রান্না হচ্ছে বড় বাড়িতে। উৎসব তার গন্ধ নাকে পাচ্ছে, বাড়ছে তার ভাতের নেশা। রান্না শেষ হলেই কিন্তু খাওয়া যাবে না। রান্না শেষ হলে হোম হলে তারপরে ভাত। তান্ত্রিকের এই নতুন বিধান শুনে উৎসব প্রথমে একটু ঝিমিয়ে পড়লেও তারপর যখন সে শোনে রান্না শেষ হয়ে গেছে, তার প্রতীক্ষা আর বাঁধ মানতে চায় না। কখন যজ্ঞ হবে তবে সে ভাত খেতে পারবে, এই আশায় সে একটুখানি ঘুমিয়েই পড়ে বাইরের শিব মন্দিরের চাতালে। এমন সময় বুড়ো কর্তার মৃত্যু সংবাদ আসে। উৎসব হতচকিত হয়ে যায়, বুঝতে পারে না সে কী করবে। বাড়ির কল্যাণের জন্য রান্না করা ভাত সব বড় পিসিমার দ্বারা ফেলে দেওয়ার হুকুম হয়। হঠাৎ এক বুদ্ধি খেলে যায় উৎসবের মাথায়। হ্যাঁ, ফেলে দেওয়া ভাতই সে খাবে। খিদের কাছে শৌচ অশৌচ এগুলো আবার কি? তাই ভাতের হাঁড়ি নিয়ে হনহনিয়ে চলে যায় রেল স্টেশনে। খাবল খাবল করে ভাত খেতে লাগলো সে। ভাতের মধ্যে হাত ঢুকিয়ে পরম সুখ অনুভব করলো উৎসব, স্বর্গসুখ পেল সে। এবং এভাবেই ভাতের ভারে সে ঘুমিয়েও পড়ল। আসলে উৎসবের ভাতের আকাঙ্ক্ষাই গল্পটির কেন্দ্রীয় ভাববস্তু। সূচনা থেকে উপসংহার পর্যন্ত উৎসবের এই বিশেষ আকাঙ্ক্ষাটাই কিন্তু গল্পটিকে রসোত্তীর্ণ করে তুলেছে। অভুক্ত অনাহারী উৎসবের ভাতের আকাঙ্ক্ষা আর ভাত খাওয়ার ব্যগ্রতা এবং গল্পের পরিণতিতেও তার ভাতের সুখ অনুভবই প্রধান রূপে উপজীব্য হয়েছে পাঠকের কাছে। তাই আলোচ্য গল্পের ভাত নামকরণ সার্থক হয়েছে বলেই আমাদের মনে হয়। এইভাবে উত্তরটা লিখবি। আর একটা প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, এই আচরণটা কেন করেছিল লেখো। উৎসব বাদা অঞ্চলের ভূমিহীন কৃষক, দরিদ্র মানুষ। পোকায় ধান নষ্ট হওয়ার পর সে কোনো রকমে গেডি, গুগলি, কচুর শাক, শুষ্নোর শাক খেয়ে, সিকি পেটা, আত পেটা খেয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু মাতলার বানে তার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার ভেসে যাওয়ায়, ঘরবাড়ি ভেঙে যাওয়ায় সে যেন পাগল হয়ে যায়। স্ত্রী সন্তানের খোঁজ করতে ব্যস্ত থাকায় সরকারি ত্রাণের খিচুড়ি তার আর খাওয়া হয়নি। শুকনো চাল চিবিয়ে কয়েকদিন কাটানোর পর চলে আসে ভাত খাবার আশায় কলকাতার এক বড় বাড়িতে। এখানে কাঠ কাটার শর্তেই ভাত খাওয়ার অনুমতি পায় সে। দীর্ঘদিনের উপসী উৎসব কলকাতায় এসে দেহে ক্ষমতা না থাকলেও বুড়ো কর্তার মৃত্যু নিবারণী যজ্ঞের রান্নার কাঠ, এই যজ্ঞের কাঠ সে কেটে দেয় প্রায় 2.5 মণ, মানে 100 কেজি। স্তূপীকৃত কাঠ সে শুধু 2 মুঠো ভাতের আশায় নির্জীব শরীরেও কেটে ফেলে। কিন্তু বুড়ো কর্তা মারা গেলে সেই বিপুল পরিমাণ ভাত যখন বড় বাড়ির পিসিমা বাড়ির কল্যাণের জন্য ফেলে দেবার হুকুম দেন, তখন দীর্ঘদিনের উপসী উৎসব মতিস্থির করে ফেলে সে কী করবে। ভাতের প্রত্যাশী উৎসব 1 হাঁড়ি মোটা চালের ভাত নিয়ে বাইরে ফেলে দেবার উদ্দেশ্যে ছুটতে থাকে তানি স্টেশনের দিকে। কিন্তু বাসিনী ভয় পেয়ে অসুজ বাড়ির ভাত খেতে নেই এই বলে ব্যগ্র হয়ে ছুটে আসে। উৎসবকে বলে, দাদা ভাগ্যতা করি তোর। কিন্তু উৎসব তখন হিংস্র হয়ে ওঠে। বাদার কামটের মতো হিংস্র ভঙ্গি করে সে তেড়ে যায় বাসিনীর দিকে।
কোনোভাবেই সে এই ভাত হাতছাড়া করবে না। অভুক্ত অবস্থায় প্রায় প্রেতে পরিণত হওয়া, মানে প্রেত হয়ে যাওয়া উৎসব ভাতের লালসেই এমন হিংস্র আচরণ করছিল। কারণ যে ভাতের জন্য সে গ্রাম ছাড়ল, 2.5 মণ কাঠ কাটলো কষ্ট করে, যে ভাত খেলে সে মানুষ হবে, যে ভাত খেয়ে সে আবার সেই বাদা খুঁজে বার করবে, যে বাদায় এত চাল উৎপন্ন হয় বড় বাড়ির, সেই ভাত সে ফেলে দেবে, সেই ভাত নষ্ট করবে? সে কিছুতেই তা ফেলবে না। তা খেয়ে সে তার স্বপ্ন পূরণ করবেই, সে প্রেত থেকে মানুষ হবে, বাদা খুঁজে বার করবে। তাই সেটা ফেলে দেওয়ার কথা বলার জন্যই তার চোখ বাদার কামটের মতো হিংস্র হয়ে ওঠে। হিংস্র পাশবিক উন্মত্ততায় সে তেড়ে যায় বাসিনীর দিকে। তার এই উন্মত্ততা এটাই বোঝাতে চায় যে কোনোভাবেই সে এই ভাত হাতছাড়া করতে চায় না। এই ভাত তার পরম আকাঙ্ক্ষার ভাত, পরম তৃপ্তির ভাত, পরম কষ্টের ভাত, কোনোভাবেই সে এটাকে হাতছাড়া করবে না। তাই তার এই হিংস্র পাশবিক যে মূর্তি বা ভঙ্গি, সেটাই প্রমাণ করে যে ভাত খাওয়ার বাসনা উৎসবকে কতটা আকুল করে তুলেছিল। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সে বাদাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায়। এই বড় বাড়িতে অচল হয়ে থাকার তাৎপর্য কী, এটা একটু আলোচনা করে দিচ্ছি। ভাত গল্পের পটভূমি সুন্দরবনের বাদা অঞ্চল। উৎসব এই বাদা অঞ্চলে ক্ষেত মজুর। কিন্তু মাতলা নদীর জলোচ্ছ্বাস আর মড়ক লাগার জন্য সতীশবাবুর ধান নষ্ট হয়ে যাওয়ায় তাকে অনাহারে থাকতে হয়। দুটো ভাতের জন্য সে চলে আসে কলকাতার বড় বাড়িতে। সেখানে সে জানতে পারে বড় বাড়ির বাদায় 5 রকমের চাল উৎপন্ন হয়, তাই 5 ভাগে ভাত রান্না হয় তাদের বাড়িতে। চালের পাহাড় বড় পিসিমা লুকিয়ে লুকিয়ে বিক্রিও করে দিচ্ছে সেই সব চাল। তাই উৎসব মনে মনে পরিকল্পনা করে ভাত খেয়ে মানুষ হলে সে এমন একটি বাদা খুঁজে বার করবে যেখানে কাজ করা যাবে, কাজ পাওয়া যাবে এবং দুবেলা দুমুঠো ভাত জুটবে। তার মতন হতদরিদ্র উৎসবদেরকেও সেই বাদার খোঁজ সে দেবে। এখানে সেই বাদার কথাই বলা হয়েছে। এবার সেই বাদাটা অচল হয়ে থাকা তাৎপর্য কী, যদি 4 নাম্বার বা 3 নাম্বার এটা থাকে, সেটা আমরা কি লিখব? এরম লিখতে পারি যে স্ত্রী পুত্র কন্যা হারানোর বেদনায় উৎসব যখন দিশেহারা, উদ্ভ্রান্ত, খিদের চাবুক তাকে তখন জর্জরিত করে তোলে। একদিকে শোকের আগুন, আরেকদিকে খিদের আগুন একাকার হয়ে উৎসবকে বিপন্নতার চূড়ান্ত সীমায় পৌঁছে দেয়। খিদের জ্বালা বড় জ্বালা, তাই সেই জ্বালায় জ্বলতে জ্বলতে উৎসব তার সুন্দরবনের বাদা ছেড়ে চলে আসে কলকাতার এক বড় বাড়িতে। শুধু ভাতের বিনিময়ে কাঠ কাটার কাজে লেগে যায় সে। এখানে অঢেল চালের সমাবেশ। সে চমকে ওঠে, সেভাবে এটাই বুঝি আসল বাদা। বাবুদের 4 দেয়ালের গণ্ডিতে তার স্বপ্নের বাদা বন্দি হয়ে রয়েছে। ঝিঙেশাল, রামশাল, পদ্মজালি, কনকপানি, কত নাম চালের। সেই সব চালের ভাত রান্না হচ্ছে বাড়িতে, পৃথক পৃথক জনের জন্য পৃথক পৃথক চালের ভাত। সেই ভাতের গন্ধ নাকে আসে, তা শুকতে শুকতে উৎসব আরও উতলা হয়ে যায়। ধৈর্যের যেন বাঁধ ভাঙে তার। এরই মধ্যে বুড়োকর্তার মৃত্যুর কারণে রান্নার ভাত সব ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বড় পিসিমার দ্বারা। উৎসব মতিস্থির করে ফেলে। পিতলের ডেকচি ভর্তি ভাত নিয়ে তা ফেলে দেবার অছিলায় সে ছুটে চলে যায় স্টেশনে। নিরাপদে গিয়ে সেখানে গোগ্রাসে ভাত গিলতে থাকে। মনে মনে ভেবে নেয় যে সকালে ট্রেনে করে তার দেশে গিয়ে সে সেই বাদা খুঁজে বার করবে, কিন্তু তার স্বপ্নই থেকে যায়। ভাতের ভারে সে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে পিতলের ডেকচি চুরির অপরাধে তাকে থানায় দিয়ে দেওয়া হয়।
যে বাদা ক্ষুধার্ত উৎসবকে এক মুঠো ভাতের সন্ধান দিতে পারত বাঁচার আশ্বাস, সেই বাধাটাই শেষ পর্যন্ত বড় বাড়ির অন্দরমহলে অচল হয়ে থেকে যায়। উৎসবের স্বপ্ন আর পূরণ হয় না। এভাবে লিখবে এটা।